প্রিয় শিক্ষার্থী, সকলের সুস্থতা কামনা করে শুরু করছি। ক্লাসের শুরুতে আজকে ছোট্ট একটা টিপস দিচ্ছি, সেটি হচ্ছে তোমরা জানো হয়তো অনেকে, তারপরে আমি আবার বলি যে জানো যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ভিটামিন ডি খুবই কার্যকরী এবং বিভিন্ন ভিটামিনের কার্যকারিতা বৃদ্ধির জন্য ভিটামিন ডিটা কাজ করে। তো খাবারের উৎস হিসেবে ভিটামিন ডি খুবই নগণ্য, যে অল্প পরিমাণ মানে খুব কম পরিমাণ খাবারে বা কম সংখ্যক খাবারে তোমার ভিটামিন ডি পাওয়া যায়। তো ভিটামিন ডির অন্যতম উৎস হচ্ছে সূর্যের আলো। তো তোমরা ঘরে বন্দি থাকা অবস্থায় বা নিজেরা ঘরের মাঝে আবদ্ধ থাকে এই সময়ে, যেহেতু স্কুল কলেজ অন্যান্য কিছু খুলে দিল, স্কুল কলেজ ওইভাবে খুলছে না, তো সেই ক্ষেত্রে তোমরা চেষ্টা করো ছাদে হোক বা একটু নিচে নেমে হোক, যে কোনো ভাবে প্রতিদিন 15 থেকে 20 মিনিট একটু রোদে থাকার জন্য, তাহলে আশা করি ভিটামিন ডি এর সমস্যা হবে না। যাই হোক, আজকের ক্লাসে চলে যাচ্ছি। গত দুইটা জারণ বিজারণ ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা শিখব জারণ বিজারণ অর্ধবিক্রিয়া এবং জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ। অর্থাৎ এই একটা টপিক নিয়ে ক্লাস হবে আজকে, যে বিভিন্ন বড় বড় জারণ বিজারণ বিক্রিয়াগুলো, এর আগে আমরা 9-10 ছোট ছোট বিক্রিয়াগুলো আমরা সমতা করছি। বাম পাশে ডান পাশে কয় অণু আছে এইগুলো মুখে মুখে আমরা হিসাব করেছি, গুনেছি, গুনে আমরা সেগুলোকে সমতা করেছি। বাট এখন হচ্ছে অনেক বেশ বড় ধরনের বিক্রিয়াগুলো। তো এই বিক্রিয়াগুলো আসলে এইভাবে মুখে মুখে সমতা করা সম্ভব না, এটার কিছু ধাপ আছে, ওই ধাপগুলো মেনটেন করে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে আমরা জারণ বিজারণ বিক্রিয়া গুলো সমতা করার চেষ্টা করব। তো চলো আমরা একটু মনোযোগ দিতে হবে, অবশ্যই খুব গুরুত্বপূর্ণ টপিক, যে আমরা সমতাকরণটা শেখার চেষ্টা করি, জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ। তোমাদেরকে আমি আগেই বলেছি যে আজকে আমরা জারণ বিজারণ বিক্রিয়া শিখব আয়ন ইলেকট্রন পদ্ধতিতে, অর্থাৎ আমরা আয়নিক সমীকরণের মাধ্যমে জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ শিখব। এবং তোমরা জানো যে 9-10 আমরা ছোট ছোট জারণ বিজারণ বিক্রিয়াগুলো শিখেছি, যেটা আমি আগের ক্লাসে দেখিয়েছি, যে সেখানে ছোট ছোট বিক্রিয়াগুলো আমরা মুখে মুখেই, যে বিক্রিয়কে এই কয়টা মৌল উৎপাদে এই কয়টা মৌল, এইভাবে মুখে মুখে হিসাব করে আমরা সমতা করেছি। কিন্তু আরো বড় বিক্রিয়াগুলো যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, যে এখানে আমি শুধু বিক্রিয়কগুলো লিখেছি, তোমরা তোমাদের এই সবগুলো বিক্রিয়া আমি সমতা করব। এখানে দেখো, তো একটা স্ক্রিনে যদি না ধরে তোমরা দুইবারে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখো এখানে কতগুলো বিক্রিয়া, এটার যদি স্ক্রিনশট নিয়ে নাও, এবং আরেকটু উপরে যদি আমি নিচের গুলো দেই, এই দুইটা অংশ দুইবারে তুমি স্ক্রিনশট যদি নিয়ে নাও, তো সবগুলো বিক্রিয়া আমাকে সমতা করতে হবে। এবং একই সাথে এইগুলো আয়ন ইলেকট্রন মেথডে সমতা করতে হবে। এইগুলো হচ্ছে যে পূর্ণ যৌগ দিয়ে বিক্রিয়াগুলো দেয়া আছে। আবার এর বিপরীতে এইগুলো পূর্ণ যৌগ বিক্রিয়াগুলো আবার আয়নের মাধ্যমে এই বিক্রিয়াগুলো দেয়া থাকে। এটা একটা স্ক্রিনেই হবে। তো ওইখানেও আর দুইটা মিলে প্রায় 20 বা তার বেশি বিক্রিয়া আছে। তো সবগুলো বিক্রিয়াই আমরা সমতা করব। আমি হয়তো ক্লাসে সবগুলো করে দেখাবো না, আমি যেগুলো করব এর বাইরে বাকি সবগুলোই তোমাদের এইচডব্লিউ থাকবে, তোমরা আমাকে করে দেখাবো। তো আমি ডিফারেন্ট ডিফারেন্ট কয়েকটা তোমাদের করে দেখাবো। এবং প্রথম দিকে আজকের ক্লাস যেহেতু প্রথম সমতাকরণের উপরে, সেই ক্ষেত্রে খুবই মনোযোগ দিয়ে আমি যতটুকু সম্ভব আস্তে আস্তে করানোর চেষ্টা করবো। তো তোমরা খুবই মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবা বা বোঝার চেষ্টা করবা যে আসলে সমতাকরণটা কিভাবে করে। তুমি প্রথম একটা দুইটা একটু সময় লাগবে বা তিনটাতে একটু সময় লাগবে, তুমি যদি একবার ধরতে পারো বা বুঝে যাও, তাহলে আমার মনে হয় যে কোনো সমস্যা হবে না, বাকিগুলো তুমি নিজেই করতে পারবে। হয়তো ছোটখাটো টেকনিক্যাল কিছু বিষয়ে তোমার সমস্যা হইতে পারে, সেটার জন্য তো অবশ্যই আমরা আছি, বা আমি বা তোমার কাছাকাছি যে টিচার থাকবেন বা তোমার কলেজের যে শিক্ষক থাকবেন, তোমরা চেষ্টা করবে যে তার সাথে সমন্বয় করে বা তাকে প্রশ্ন করার মাধ্যমে বা খুঁটিনাটি বিষয়গুলো জেনে নেওয়ার জন্য। তো চলো আমরা এটা সমতাকরণ শিখবো। আবারও বলছি যে দুইভাবে সমতাকরণ থাকতে পারে। এক হচ্ছে যে আগে যেটি দেখালাম, যে এইভাবে সম্পূর্ণ যৌগ দিয়ে থাকতে পারে, যে বিক্রিয়কে এই যৌগগুলো থাকবে, এটা সরাসরি বিক্রিয়া দিয়ে দিতে পারে। অথবা এই বললো যে KMnO4 পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের সাথে ফেরাস সালফেটের বিক্রিয়া হয় অম্লীয় মাধ্যমে। এখানে অম্লীয় মাধ্যম হিসাবে আমরা H2SO4 সালফিউরিক অ্যাসিড ব্যবহার করেছি। তবে কিছু কিছু ক্ষেত্রে অম্লীয় মাধ্যম হিসেবে দেখো আমরা এখানে HCl ব্যবহার করেছি। তো অম্লীয় মাধ্যম হিসেবে HCl H2SO4 দুইটাই ব্যবহার করা যায়। তবে অধিকাংশ বইয়ে অধিকাংশ বিক্রিয়ায় বা এখন পর্যন্ত যত প্রশ্ন বোর্ডে আসছে তার অধিকাংশ হচ্ছে তোমার H2SO4 থাকে। তো আমরা H2SO4 দিয়ে শিখবো, একটা HCl দিয়ে শিখবো যে HCl আসলে আমরা কি করব।
সো পূর্ণ যৌগ হিসেবে থাকতে পারে, আর একটু আগে যেটা দেখালাম যে এইভাবে আয়ন হিসেবেও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে বিক্রিয়াগুলো সমতা করব এবং বিক্রিয়াগুলো সমতা করার জন্য আমার প্রয়োজনীয় শর্তগুলো কি, আমি প্রত্যেকটা শর্ত তোমাদের দেখাবো এবং সেইগুলো ধরে ধরে তোমাদের শেখানোর চেষ্টা করব যে আসলে এই বিক্রিয়াগুলো যদি আমি সমতা করতে চাই আমার কোন কোন বিষয়গুলো আমার খেয়াল রাখতে হবে। এখানে একটা স্ক্রিনেই হবে, দেখো তুমি স্ক্রিনশট নিয়ে নিতে পারো কি কি বিষয়গুলো। প্রথম 1 নম্বরে আমি বলেছি যে আমাদের উৎপাদ বের করতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বরে বলেছি জারণ সংখ্যা নির্ণয়, মানে উৎপাদ বের করা, এটার জন্য কিছু টেকনিক আছে যে কোনো একটা বিক্রিয়ায়, আবার বলছি যে তোমরা বিক্রিয়াগুলো যদি দেখো এখানে, তাহলে এই বিক্রিয়ায় 3টা বিক্রিয়ক, এই ক্ষেত্রে 4টা 5টা উৎপাদ হইতে পারে। সো এতগুলো বিক্রিয়ক এবং এতগুলো উৎপাদ, বিক্রিয়কগুলো হয়তো তোমাকে বলে দিবে, বা যখন কোনো গাণিতিক সমস্যার মাধ্যমে যদি বিক্রিয়াগুলো আসে সেই ক্ষেত্রেও তোমাকে যৌগগুলোর নাম বা সংকেত বলে দিবে, কিন্তু উৎপাদগুলো কখনোই বলবে না। সুতরাং তোমাকে উৎপাদ বের করতে হবে এবং সঠিকভাবে বের করতে হবে। যদি কোনো কারণে মনে করো যে আমি এটার উৎপাদ বের করতে পারবো না, অথবা উৎপাদ ভুল হয়, তাইলে পরের স্টেপগুলোতে যাওয়ার প্রশ্নই আসে না, কারণ উৎপাদ ভুল হওয়া মানে তুমি কোনোভাবেই সেটা সমতা মিলবে না বা সমতা করতে পারবে না। 2 নম্বর পয়েন্ট দেখো, এটা হচ্ছে উৎপাদ বের করে, আমি দেখাবো এক এক করে, আমি জাস্ট একটু ব্রিফ করে দিচ্ছি যে আমরা কি কি করব। জারণ সংখ্যা নির্ণয় এবং জারক বিজারক চিহ্নিত করা। তো জাস্ট আগের ক্লাসে দেখো যে আমি জারণ সংখ্যা নির্ণয় করা সেটা সম্পর্কে নর্মাল গুলো দেখাইছি, ব্যতিক্রম গুলো দেখাইছি। তো তোমাদের জন্য একটা খুব কি বলবো ভালো খবর হচ্ছে এটা যে আমি যে ব্যতিক্রমগুলো দেখাইছি, ব্যতিক্রমগুলো সাধারণত এমসিকিউ ছাড়া আসে না। আর এইখানে বোর্ডে সাধারণত ব্যতিক্রমগুলো এইভাবে খুব কম আসে, সর্বোচ্চ একটা এমসিকিউ আসতে পারে 1 মার্কসের জন্য। সো এটা নিয়ে টেনশনের কিছু নেই। স্বাভাবিক নিয়মে, অর্থাৎ 9-10-এর নিয়মে যে এক্স ধরে যে কেন্দ্রীয় পরমাণু বা যেটার নিচে আন্ডারলাইন করে দেয় সেটার যে জারণ সংখ্যা বের করে, সেই জারণ সংখ্যা সেইভাবেই আমরা এইগুলো করতে পারবো। এবং তার সাথে জারক বিজারক চিহ্নিতকরণ, বা জারণ হচ্ছে কার বিজারণ হচ্ছে কার, এটাও আমি দেখিয়েছি আগের ক্লাসে, যে আমরা সেখানে দেখেছিলাম যে জারণ সংখ্যা বৃদ্ধি মানে হচ্ছে জারণ এবং জারণ সংখ্যা হ্রাস মানে হচ্ছে বিজারণ, এবং যে যৌগের জারণ হয় সে হচ্ছে বিজারক, আর যে যৌগের বিজারণ হয় সে হচ্ছে জারক। দেন নতুন একটা কনসেপ্ট এখানে দর্শকায়ন, এটার নাম হয়তো সবাই এর আগে নাও শুনে থাকতে পারো। দর্শকায়ন, দর্শকায়নের সংজ্ঞা আমরা দিব একটু পরে, যখন আমি আস্তে আস্তে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে ব্যাখ্যা করবো। এবং এরপরে আছে দেখো জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া সঠিকভাবে লিখতে পারা। তার মানে হচ্ছে জারণ বিজারণ, অর্থাৎ আমি ছোট বিক্রিয়ার ক্ষেত্রে আগের ক্লাসে দেখিয়েছিলাম যে জারণ ঘটে সেটার ইলেকট্রন বর্জনের মাধ্যমে যে বিক্রিয়াটা, এবং বিজারণ ঘটে যে এখানে সেটা ইলেকট্রন গ্রহণের মাধ্যমে যে বিক্রিয়াটা, সেটা সঠিকভাবে লিখতে হবে। এরপরে আমরা সমতা করার জন্য 2টা যোগ করব। আমরা দেখেছি যে জারণ বিজারণ যুগপৎ ভাবে ঘটে, সেটা মানে জারণ আর বিজারণ যোগ করে আমরা জারণ বিজারণ বা রিডক্স রিঅ্যাকশন আমরা দেখেছিলাম। তারপরে হচ্ছে যে দেখো যোগ করার পরে সঠিকভাবে লেখার পরে দেখো সেই যোগ করার জন্য ইলেকট্রন গ্রহণ বর্জন সমান করাটা প্রয়োজন, যেটা আমরা ছোট বিক্রিয়াগুলোতেও করে থাকি, এখানেও করব। এবং সমান করার জন্য প্রয়োজনীয় সংখ্যা বের করতে হবে, অর্থাৎ জারণ বিক্রিয়াটাকে কত দিয়ে গুণ করব এবং বিজারণ বিক্রিয়াটাকে কত দিয়ে গুণ করব, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা খুবই সোজা, যে তুমি দেখলেই বুঝতে পারবা যে ইলেকট্রন সংখ্যাগুলো সমান করার জন্য কি কি দিয়ে গুণ করতে হবে। এবং পরিশেষে এই যে দর্শকায়ন, এই দর্শকায়ন আবার প্রথমে আমরা বাদ দিয়ে, দর্শকায়নগুলো বাদ দিয়ে আমরা জারণ বিজারণ অর্ধ বিক্রিয়াগুলো করব, এবং পরবর্তীতে একদম শেষে গিয়ে আবার দর্শকায়ন যোগ করতে হবে। কারণ যখন পূর্ণ যৌগরূপে যে এইভাবে তোমাকে বিক্রিয়াগুলো সমতা করতে বলবে, তখন কারণ মূল বিক্রিয়াতে তো পুরো যৌগ ছিল, অর্থাৎ দর্শকায়ন ছিল, সুতরাং একদম শেষে গিয়ে আমার আবার দর্শকায়ন যোগ করে দিতে হবে। কিন্তু এইখানেই সমস্যাটা হয় এবং এইখানেই অধিকাংশ স্টুডেন্ট ভুল করে, বা তোমরা ভুল করে, তোমাদের জন্য বলছি যে এটা খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টা, যে দর্শকায়ন যোগ করার সময় অন্যান্য যে আয়নগুলো আছে যেগুলোর আমরা জারণ বিজারণ অর্ধ সমীকরণ থেকে পেলাম, সেই আয়নের সংখ্যার যেন পরিবর্তন না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ আমরা ওই দর্শকায়ন যোগ করার পরে সংখ্যাটা একটু এদিক ওদিক হতে পারে, বা মনে হতে পারে যে এই সংখ্যাটা এত হওয়া দরকার ছিল, বা এটা কেন হলো না। তো এটা আমি সবই দেখাবো বাস্তবে তোমাদেরকে। তো সেটা খেয়াল রাখতে হবে যে জারণ বিজারণ অর্ধ বিক্রিয়াগুলো যোগ করার পরে ওই আয়নগুলোর যে সংখ্যা পাবো সেই সংখ্যাগুলো যেন পরিবর্তন না হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো চলো আমরা এক এক করে দেখি আসলে যে আমরা কিভাবে জারণ বিজারণ অর্ধ বিক্রিয়াগুলো সমতা করতে পারি। আবারও বলছি, এটা কোন পদ্ধতিতে? আয়ন ইলেকট্রন পদ্ধতিতে। তো প্রথম বিষয়টা আমাদের যেটা ছিল সেটা হচ্ছে উৎপাদ বের করা। তাহলে উৎপাদ বের করার কিছু টেকনিক আমি তোমাদের বলি, মনোযোগ দিয়ে শোনো, অবশ্যই নোট করবা, তা নাহলে মনে থাকবে না পরে। প্রথমে
আমি উৎপাদ বের করার ক্ষেত্রে দেখব যে এইখানে কি অম্লীয় মাধ্যম হিসেবে HCl নাকি H2SO4 কোনটি ব্যবহার করা হয়েছে। যদি অম্লীয় মাধ্যম হিসেবে H2SO4 ব্যবহার করা হয় তাহলে এই মানে ওই বিক্রিয়কের মাঝে যতগুলো ধাতু আছে সেই প্রত্যেকটা ধাতুর সালফেট লবণ হবে। যদি আবার বলি, যদি বিক্রিয়কে অম্লীয় মাধ্যম হিসাবে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে প্রত্যেকটা ধাতুর সালফেট লবণ হবে আর তার সাথে পানি হবে। পানিটা মোটামুটি কমন, অধিকাংশ বিক্রিয়াতেই আমরা দেখি পানি হয়, হাইড্রোজেন অক্সিজেন থাকলেই পানি হয়। এবং তার সাথে অতিরিক্ত কিছু যৌগ হবে, সেটা ডিপেন্ড করবে যে বিক্রিয়কে বিজারক পদার্থ হিসেবে কে আছে। তিনটা পয়েন্ট, একটা হচ্ছে প্রত্যেকটা ধাতুর লবণ হবে, যদি সালফিউরিক অ্যাসিড হয় সালফেট লবণ, আর HCl হলে ক্লোরাইড লবণ হবে 1 নম্বর। 2 নম্বর পানি হবে। 3 নম্বর হচ্ছে কিছু অতিরিক্ত যৌগ হবে, যদি বিজারক পদার্থ হিসেবে কিছু যৌগ থাকে সেই ক্ষেত্রে আমরা দেখব যে বিজারক পদার্থ হিসেবে কে কে থাকলে কি হইতে পারে সেটা আমরা একটু লিখে নেই। তাইলে আমরা কি পাইলাম, শর্টে যদি আমরা লিখি যে লবণ প্লাস পানি প্লাস অতিরিক্ত যৌগ। আচ্ছা, অতিরিক্ত যৌগগুলো কি হইতে পারে, কি থাকলে কি হতে পারে দেখো। 1 নাম্বার যদি H2S থাকে বিজারক পদার্থ হিসেবে, তাহলে লবণ পানি ছাড়া, লবণ পানি তো হবেই, এটা কমন, লবণ পানি হবেই, বারবার বলছি। সালফার হতে পারে, সরি সালফার হবে। H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড থাকলে অতিরিক্ত লবণ পানির বাইরে O2 হবে। 3 নম্বরে হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড অথবা পটাশিয়াম আয়োডাইড যদি থাকে তাহলে অতিরিক্ত I2 হবে। 4 নম্বরে হচ্ছে তোমার যদি NaCl থাকে তাহলে অতিরিক্ত Cl2 হবে। এবং 5 নম্বরে হচ্ছে যদি অক্সালিক অ্যাসিড থাকে তাহলে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে যে আমরা কি বললাম, লবণ প্লাস পানি তার সাথে অতিরিক্ত যৌগ, সেটা ডিপেন্ড করবে বিজারক পদার্থ হিসেবে কি আছে। তো আমরা সেটা দেখলাম। সাধারণত আমি যেগুলো লিখে দিলাম এর বাইরে বোর্ড পরীক্ষা এখন পর্যন্ত ওইভাবে আসে নাই, এবং 95% শিওর থাকো যে এটার ভিতর থেকেই আসবে। তো আমরা তাহলে চলে যাই প্রথম বিক্রিয়া, প্রথম যে বিক্রিয়া এবং দ্বিতীয় বিক্রিয়া, প্রথম দুইটাই আমি সমতাকরণ দেখাবো, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ এই দুইটা বিক্রিয়ার সমতাকরণ, কারণ এই প্রথম দুইটা বিক্রিয়া থেকেই সবচেয়ে বেশি ম্যাথস আসে। দেখো যে পটাশিয়াম ডাইক্রোমেট এবং KMnO4 এটা অম্লীয় মাধ্যমে ফেরাস সালফেটের সাথে বিক্রিয়া করে, এবং এইখান থেকে কতটুকু পটাশিয়াম ডাইক্রোমেট বা KMnO4 এর সাথে কতটুকু ফেরাস সালফেট অথবা কতটুকু আয়রন বিক্রিয়া করলো সেটা আমাকে গাণিতিকভাবে বের করতে হবে। সেটা আমি এর পরের ক্লাসেও হবে না, তারপরের ক্লাসে গিয়ে আমি গাণিতিকভাবে বের করে দেখাবো যে কিভাবে আমরা তোমার আয়রনের পরিমাণ নির্ণয় করতে পারি। তো প্রথম বিষয় হচ্ছে যে আমরা চলে যাই বিক্রিয়ার উৎপাদে। তাহলে দেখো আমার প্রথম বিক্রিয়াটা ছিল KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস অম্লীয় মাধ্যম হিসেবে H2SO4 প্লাস FeSO4। দেখো এটার ক্ষেত্রে আমরা আগে দেখব যে আমাদের এখানে কে কে ধাতু। এখন ধাতু যদি এখন এই তোমাদের এই বয়সে এসে চেনাইতে হয় তাহলে সেটা খুবই দুঃখজনক হবে। আমি আন্ডারলাইন করে দিলাম, তারপরে আমি সংক্ষেপে বলি। সেটা হচ্ছে যে গ্রুপ 1 ধাতু, গ্রুপ 2 ধাতু, এবং আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে হচ্ছে 21 থেকে 30 পর্যন্ত যে তোমার ডি ব্লক মৌলগুলো, এইগুলোও ধাতু। এর বাইরেও কিছু ধাতু আছে, অর্ধধাতু আছে, তো সেইগুলো আপাতত এইগুলো মনে রাখবে। এর বাইরেও মানে ডি ব্লক মৌল মোটামুটি অধিকাংশই ধাতু। সো এইখানে তোমার এরপর 21 থেকে 30-এর বাইরেও কিছু পরিচিত মৌল আছে যেগুলো খুব বেশি ইউজ হয়, সেগুলো আমরা জানি। ধাতুগুলো ধনাত্মক আয়ন গঠন করে সেটাও আমরা জানি। তাহলে এই তিনটা ধাতুর কি লবণ হবে বলছি, সালফেট লবণ হবে। তাহলে K2SO4 সংকেত আশা করি লিখতে পারো, এটা 9-10 শেখার কথা। ম্যাঙ্গানিজ সালফেট MnSO4, এবং আয়রনের লবণ হবে, তো বাম পাশে অলরেডি লবণ আছে FeSO4। তাহলে যেহেতু ফেরাস সালফেট আছে তাহলে আরেকটা লবণ আছে, আয়রনের দুইটা যোজ্যতা 2 এবং 3, তাহলে ফেরাস সালফেট থেকে ফেরিক সালফেট হবে প্লাস তার সাথে পানি হবে। হ্যাঁ, আচ্ছা, এখন এটা হচ্ছে যে আমাদের প্রথম কাজ ছিল যে উৎপাদ বের করা। তাহলে উৎপাদ যদি আমি সঠিকভাবে বের করতে পারি তাহলে আমি দ্বিতীয় অপশনে যাব। তোমরা স্ক্রিনশট নিয়েই রাখছো, ছবিটা দেখো যে 2 নম্বরে ছিল জারণ সংখ্যা নির্ণয়, জারক বিজারক চিহ্নিত করো। তো প্রথম বিক্রিয়া হিসেবে আমি প্রত্যেকটা মৌলের জারণ সংখ্যা নির্ণয় করে দেখাবো, এবং আমি যেভাবে জারণ সংখ্যা নির্ণয় করে দেখাচ্ছি আমরা মুখে মুখেই করব। প্রত্যেকটা মৌলের উপরে ঠিক এইভাবে করবা,
এবং কোন কাজটা করবে না সেটাও আমি বলে দিচ্ছি। যেমন ধরো এখানে অক্সিজেনের জারণ সংখ্যা আমরা জানি -2, তাহলে 4টা অক্সিজেন আছে, -2 × 4 আমরা উপরে এইভাবে ছোট ছোট করে লিখবো। তাহলে কত হলো -8। অনেকে কি করে একবারে -8 দেয়, এই ধরনের কাজটা কখনোই করবা না। অনেক টিচারও শেখায়, অনেক গাইডও দেয়া আছে, দেখবা যে যখন যদি কোনো অনেকে গাইড ফলো করো, তো সেই ক্ষেত্রে -8 দিবা না। কেন দিবা না, একবারে কেন দিবা না, সংখ্যাটা আলাদা করে কেন গুণ করে দিবা, এটা আমি যখন সময় আসে দেখানোর সেটা দেখাবো। আচ্ছা, -8 যেহেতু এই দুইটা মিলে +8 যদি বানাইতে হয় তাহলে এটা +1, আর এটা হচ্ছে যে এটা তো ফিক্সড, তখন এটা কি হবে +7। বাট mn 7+, এইটা আবার ফিক্সড না। এটা ফিক্সড না কেন? কারণ হচ্ছে যে এটার পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে, এটা অবস্থান্তর মৌল। এটা আমরা শিখছি হচ্ছে যে ফার্স্ট পেপারে 3rd চ্যাপ্টারে, যদি তোমরা ক্লাসগুলো করে থাকো মনোযোগ দিয়ে, আশা করি সেটা বুঝতে পারছো। এখানে সালফেট হচ্ছে, এটার যোজনী আমরা জানি 2, তাহলে এটা -2, এটা হচ্ছে যে +1 × 2, -2 +2, এদিকে সালফেট যদি এটা -2 হয় তাহলে এটা +2। এইদিকে পটাশিয়াম সালফেট, এটা সালফেট -2 হলে এটা +1 × 2, এটা 0 হলো। এটা -2 হলে এটা +2, এটা যদি -2 × 3, যদি বলতে যে আমরা তো জানি এটা ফিক্সড, তাহলে এটা 6 করতে গেলে +3 × 2, যেহেতু 3 যোজ্যতা, এটা আমরা দেখেই বুঝতে পারতেছি। অক্সিজেন -2, হাইড্রোজেন +1 × 2। তাহলে আমি সবগুলো বের করলাম, জাস্ট সবগুলো বের করার আমাদের প্রয়োজন নাই, কিন্তু আজকে প্রথম ক্লাস বা প্রথমবার আমি এটা তোমাদের দেখাচ্ছি, এই জন্য আমি সবগুলো বের করে দেখাইলাম। এখন দেখো যে তাহলে এইখান থেকে আমাকে জারণ বিজারণ চিহ্নিত দেখতে হবে যে কার জারণ হচ্ছে কার বিজারণ হচ্ছে, এবং জারক বিজারকও চিহ্নিত করতে হবে। তো আমি আগের ক্লাসেই বলছি যে জারণ সংখ্যা বৃদ্ধি হচ্ছে জারণ, এবং জারণ সংখ্যা হ্রাস হচ্ছে বিজারণ। তাহলে এইখানে তোমরা খুঁজে বের করবে, এত সময় আসলে দেওয়ার মতো অনলাইন ক্লাসে এইভাবে সময় নেই। ক্লাস হলে তোমাদেরকে বলতাম যে খুঁজে বের করো, কয়েক মিনিট ওয়েট করতাম, বাট এইখানে তোমরা নিজেরা যখন প্র্যাকটিস করবে সেইগুলো তোমরা খুঁজে বের করবা। তো এখানে দেখো যে আয়রন +2 থেকে +3 হলো। এখানে একটা বোঝার বিষয় আছে, যদি তুমি একবারে এখানে +6 লিখতা, যে +3 × 2, তখন তোমার মনে হইতো যে +2 থেকে কত হলো, যে +6 হলো। তো এইখানে একটা ভুল বোঝাবুঝির সুযোগ আছে যদি তুমি +2 থেকে +6 মনে করো, কিন্তু অরিজিনালি হলো, তুমি চিন্তা করবে এখানে কয়টা, একটা আয়রন, তাহলে একটা আয়রনের কত হলো +3, তাহলে +2 থেকে +3 হলো, মানে জারণ সংখ্যা বৃদ্ধি পেলো, তার মানে এই ঘটনাটার নাম হলো জারণ। এখানে কি ঘটলো, জারণ ঘটলো। বাট এই যৌগটা কি হবে, বিজারক। যার জারণ ঘটে সে কি, বিজারক। তাহলে আমরা জারণটাও বুঝলাম যে কার জারণ হলো, এবং তার সাথে কে বিজারক সেটা আমরা বের করলাম। তাহলে আমরা এই কাজটা করব না যে +2 থেকে এখানে একবারে যদি +6 দিতাম, আমি দেই নেই, বা তোমরা হয়তো দেখাও নেই, কিন্তু অনেক জায়গায় অনেকে দেখাচ্ছে যে গাইড টাইডে দেখবা, বা আমার ক্লাসের কেউ যদি দেখাচ্ছে অন্যান্য আদার্স টিচারের কাছে তুমি দেখাচ্ছে সাহায্য নিয়ে থাকো, সেই ক্ষেত্রে অনেকে এটা করতে পারে, না করলে তো খুবই ভালো, বাট যদি করে সেই ক্ষেত্রে আমি সতর্ক করে দিলাম যে আমরা এটা কখনোই চিন্তা করব না। আমরা দেখবো যে বাম পাশে একটা, ডান পাশে একটা, একটাতে জারণ সংখ্যার কি পরিবর্তন হলো। আবার এইদিকে দেখো mn এর জারণ সংখ্যা এখানে +7 থেকে কি হয়েছে, একটা mn, এখানেও একটা আছে, কিন্তু এখানে আয়রন একটা, এখানে দুইটা ছিল, দুইটা আসছে সংকেতের কারণে, মানে যোজনীর। তো বুঝো যে সংকেত কিভাবে লিখতে হয়। তো +7 থেকে যদি +2 হয় তাহলে জারণ সংখ্যা হ্রাস, জারণ সংখ্যা হ্রাস মানে আমরা জানি যে এই ঘটনাটা বিজারণ, জারণ সংখ্যা হ্রাস মানে বিজারণ। তাহলে এই পদার্থটা কি হবে, এটা জারক পদার্থ হবে। যার জারণ সংখ্যা হ্রাস ঘটে, তার যদি বিজারণ হয় তাহলে সেই পদার্থটা হবে জারক পদার্থ। তাহলে আমরা 2 নম্বর যে পয়েন্টটা ছিল, প্রথমে উৎপাদ বের করলাম 1 নম্বরে, 2 নম্বরে জারণ সংখ্যা নির্ণয় করলাম সবগুলোর, এবং জারক এবং বিজারক চিহ্নিত করলাম, বা জারণ বিজারণ কার ঘটে সেটা চিহ্নিত করলাম। এই ক্ষেত্রে আমি বলে দেই, আমি প্রথম বিক্রিয়া বলে আমি আগেই বলেছি যে প্রথম বিক্রিয়া বলে আমি সবগুলো নির্ণয় করেছি, কিন্তু এই মাধ্যম হিসেবে যে অ্যাসিডটা ব্যবহার করা হয় এবং তার সাথে যে পানি উৎপন্ন হয়, এই দুইটার জারণ সংখ্যা বের না করলেও চলে। সবসময় মনে রাখবো যে বাম পাশে হচ্ছে যে অ্যাসিডটা মাধ্যম হিসেবে আমরা ব্যবহার করি, এবং ডান পাশে যে কমন একটা উৎপাদ পানি উৎপন্ন হয়, এই দুইটা জারণ সংখ্যা বের করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এই হচ্ছে প্রথম দুইটা পয়েন্ট। 3 নম্বর পয়েন্টে তোমরা স্ক্রিনশট দেখে দেখে দর্শকায়ন সম্পর্কে আমাদের জানতে হবে, দর্শকায়নটা কি। তাহলে দর্শকায়ন সম্পর্কে জানার জন্য আমরা তাহলে সংজ্ঞাটা একটু লিখে নাও খাতায়। আমি এইখানে লিখে দিচ্ছি না স্ক্রিনে, বা ওইভাবে লেখাটাও খুব ঝামেলা, আমি বলে দিচ্ছি লিখো। যে মৌলের বা আয়নের, ধরো দর্শক আয়ন যেহেতু বলছে, যে আয়নের
জারণ সংখ্যা কোনো বিক্রিয়ায় যে আয়নের জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না তাকে দর্শক আয়ন বলে। আবার বলছি যে কোনো বিক্রিয়ায় যে আয়নের জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না তাকে দর্শক আয়ন বলে। অর্থাৎ পরিবর্তনটা কিভাবে, যে বিক্রিয়কে ওই মৌলের বা ওই আয়নের জারণ সংখ্যা যত, উৎপাদে গিয়ে কি ততই থাকলো নাকি পরিবর্তন হলো, যদি একই থাকে তাহলে সেটাই দর্শক আয়ন, আর পরিবর্তন হলে তো সেটা জারণ বিজারণ হবে, সেটা মাত্রই দেখাইলাম। এখন দেখো কার কার পরিবর্তন হয় নাই এইখানে। এই যে পটাশিয়ামের পরিবর্তন হয় নাই, দেখো +1 থেকে এইখানেও +1 × 2, তাইলে আমি আবার বলতেছি যদিও এখানে একবারে তুমি +2 দিয়ে দিতে তাহলে সমস্যা কি হতো, তোমার মনে হতো যে পটাশিয়ামেরও বোধহয় পরিবর্তন হয়েছে, যে +1 থেকে +2 হয়ে গেছে, কিন্তু না, পটাশিয়ামের পরিবর্তন হয়নি। এইখানে সংকেতের কারণে একটা পটাশিয়াম আমরা কিন্তু সমতা করি নেই যে সবগুলো সংখ্যায় সমান থাকবে, এখানে একটা এখানে দুইটা, এটাও সংকেতের কারণে আসছে। আমরা সমতা করলে সংখ্যা সমান হয়ে যাবে, সেটা আমরা একটু পরেই দেখতে পারবো। তাহলে এইখানে দেখো যে তোমার পটাশিয়াম কয়টা সংখ্যায় দুইটা, এই জন্য 2 দিয়ে গুণ হয়েছে, কিন্তু একটা পটাশিয়াম +1, এখানেও একটা পটাশিয়াম +1, সুতরাং এটা দর্শক আয়ন। আবার এখানে সালফেট দেখো, সালফেট হচ্ছে SO4 2-, এখানেও SO4 2-, এখানেও একটা SO4 দেখো -2 বা 2- একই কথা, তো সালফেটও এখানে দর্শক আয়ন। আবার একই সাথে দেখো হাইড্রোজেন +1, আবার এখানেও হাইড্রোজেন +1, হাইড্রোজেনও দর্শক আয়ন, কিন্তু হাইড্রোজেন দর্শক আয়ন হলেও আমরা হাইড্রোজেনকে বাদ দিয়ে লিখতে পারবো না, কারণ জারণ বিজারণ অর্ধবিক্রিয়া যখন লিখবো তখন এই দর্শক আয়নকে বাদ দিয়ে লিখতে হবে। কারণ কি? কারণ হচ্ছে যে দর্শক আয়নের তো কোনো জারণ সংখ্যার পরিবর্তন হচ্ছে না, সুতরাং জারণে দর্শক আয়নের কোনো ভূমিকা নাই বা বিজারণে দর্শক আয়নের কোনো ভূমিকা নাই, এই জন্য বাদ দিয়ে লিখতে হবে। তবে হাইড্রোজেনকে জারণ বিজারণে তোমার হাইড্রোজেনের দরকার হয় মাধ্যম হিসেবে, যেহেতু ব্যবহার করে পানি উৎপাদনে, এই জন্য হাইড্রোজেন আয়নের জারণ সংখ্যা পরিবর্তন না হওয়া সত্ত্বেও H+ আমরা এখানে ব্যবহার করি। তবে H+ বাদে আর যেগুলো থাকবে সেইগুলো, যে দর্শক আয়নগুলো, সেইগুলোকে আমরা ব্যবহার করব না। আবারও বলছি H+ এটা মাধ্যম হিসেবে, যেহেতু তোমার অম্লীয় মাধ্যম হিসেবে তোমার অ্যাসিড মানেই হচ্ছে H+, আমরা জানি যে সংক্ষেপে অ্যাসিড না বলে আমরা H+ বললেও সেটাকে অম্লীয় মাধ্যম হিসেবে ধরি যদি কোনো মাধ্যমে H+ আয়নের প্রাধান্য থাকে, এবং পানি উৎপাদনে এটা প্রয়োজন হবে, যে জারক পদার্থের যে অক্সিজেন তার সাথে পানি উৎপাদনের জন্য প্রয়োজন হবে, এই জন্য আমরা এটা দিব। আচ্ছা, এখন আমরা চলে আসি যে এরপরেই হচ্ছে আমরা চলে যাব অর্ধ সমীকরণ। তাহলে আমরা প্রথমে যদি লিখি যে বিজারণ অর্ধ সমীকরণ, সংক্ষেপে লিখলাম বিজারণ অর্ধ সমীকরণ। মনোযোগ দিয়ে তুমি খেয়াল করবা যে আমি কি কি বলি বিজারণ অর্ধ সমীকরণে। হ্যাঁ, দেখো এখানে যদি দর্শক আয়নটা বাদ দেই তাহলে কে হচ্ছে একটা প্লাস, তাহলে বাদ দিলে বাকি অংশটা হচ্ছে MnO4-, তাই না, MnO4-। আচ্ছা, যেহেতু এটা প্লাস, কে দিলে তখন 0 হয়ে যেত, তাহলে বিজারণ অর্ধ সমীকরণ লেখার সময় আমি একটু ফাঁকা রাখবো, ফাঁকা রেখে একটা অ্যারো দিব। আবার বলছে বিজারণ অর্ধ সমীকরণ লেখার সময় আমি একটু ফাঁকা রাখবো, ফাঁকা রেখে অ্যারো দিব। হ্যাঁ, আচ্ছা, এখন এইখানে যে যে মৌলগুলো আছে প্রত্যেকটা মৌলই ভেঙে যাবে, তাহলে এখানে ভেঙে কি হচ্ছে Mn। এখন Mn কত হচ্ছে আমরা এইখানে দেখেছি যে Mn +7, +7 থেকে যে উৎপাদটা হলো সেখানে কত হলো জারণ সংখ্যা +2, Mn2+ হলো উৎপাদে যে যৌগটা হলো। হ্যাঁ, আচ্ছা, এখন এই 7 এখানে কত ছিল, এখানে হচ্ছে +7, এখানে আর লেখার দরকার নাই, এটা তো আমরা আয়ন লিখছি, এটার জন্য লিখছি, আর এটা টোটাল মিলে এটা একটা আয়ন, এখানে আর আলাদা এটা লেখার দরকার নেই, এটা আমরা এখানেই বুঝে নিচ্ছি। তাহলে এখন দেখো +7 থেকে +2 হবে, অর্থাৎ তার যে জারণ সংখ্যা 5 কমবে 7 এবং 2 এর। তাহলে এইখানে জারণ সংখ্যা নির্ণয় করে আমি আগের ক্লাসেই বলছি যে আমরা নর্মালি হিসাব করার থেকে বা ইলেকট্রন গ্রহণ বর্জনটা করব যে আধুনিক মতবাদ অনুযায়ী জারণ বিজারণ যুগপৎ ভাবে ঘটে, সেটা আমরা দেখানোর জন্য জারণ সংখ্যার যদি সহায়তা নেই, 9-10 ওইভাবে শিখছো কিনা জানি না, বাট খুবই গুরুত্বপূর্ণ যদি আমরা জারণ সংখ্যার সহায়তা নেই। সো দেখো জারণ সংখ্যার পরিবর্তনটা কত হচ্ছে, +7 থেকে +2 হচ্ছে। তার মানে হলো যে +7 থেকে যদি +2 হয়, তার মানে হলো যে এখানে জারণ সংখ্যার পরিবর্তন হচ্ছে 5, তাইলে প্লাস জারণ সংখ্যা, ধনাত্মক জারণ সংখ্যা 5 কমলো, তার মানে সে কি হয়েছে, 5টা ইলেকট্রন গ্রহণ করেছে এখানে, এই জন্যই তার জারণ সংখ্যা 5 কমে গেল, 7 থেকে 2 হলো। ঠিক আছে, খুব সোজা, দুইটার পার্থক্য থেকে সেই কয়টা ইলেকট্রন গ্রহণ বা বর্জন হবে। আচ্ছা, আর আরেকটা জিনিস মনে রাখবা, এইখানে বিজারণ অর্ধ সমীকরণের অর্থাৎ জারক পদার্থের ক্ষেত্রে যেটা হয়, এটা একটা সূত্রের মতোই মনে রাখবা যে এখানে যে কয়টা অক্সিজেন থাকবে এটার কোনো ব্যতিক্রম নাই, সুতরাং সূত্রের মতো এটা মনে রাখবা যে কয়টা অক্সিজেন থাকবে সেই কয় অণু পানি হবে। সবসময় মনে রাখবা যে কয়টা অক্সিজেন থাকবে সেই কয় অণু
পানি হবে। দেখো 4টা অক্সিজেন 4 অণু পানি, এখন 4 অণু পানি লিখতে গিয়ে এখানে দেখো যে 4 দুগুণ 8টা হাইড্রোজেন আয়ন চলে আসলো, 8টা হাইড্রোজেন চলে আসলো। তাহলে এই বাম পাশে আমরা সমতা করার জন্য বাম পাশে 8টা হাইড্রোজেন আয়ন যোগ করব। এখন তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে ধরো আমরা যেহেতু আমাদের টার্গেট হচ্ছে এই পুরো বিক্রিয়াটা সমতা করা, এখন আমরা সমতাকরণের প্রসেসে চলে গেছি। তার প্রথম প্রসেস হচ্ছে এগুলো শনাক্ত করলাম, দেন আমরা মানে ফর্মাল যে প্রসেস সেটা হচ্ছে অর্ধ সমীকরণ লিখতে হবে, বিজারণ অর্ধ সমীকরণ। এখন লিখলাম। এখন এই যে আমরা পুরো যে মানে বিক্রিয়াটা সমতা করব, তার জন্য প্রত্যেকটা ধাপেরই সমতাটা রক্ষা অবশ্যই অবশ্যই প্রয়োজন। কেন প্রয়োজন? কারণ হচ্ছে যেমন ধরো তুমি যদি 10তলা বিল্ডিং করতে চাও, তাহলে প্রত্যেকটা ফ্লোর একদম নিচতলা থেকে উপরে প্রত্যেকটা ফ্লোর তোমাকে সঠিকভাবে করে আসতে হবে। তুমি ধরো প্রথম 2-3টা ফ্লোর তুমি খুব ভালোভাবে করলা মোটা রড দিয়ে বা যে পর্যন্ত দরকার। এখন তুমি যদি এরকম হয় যে চতুর্থ বা পঞ্চম ফ্লোর গিয়ে দেখলা খরচ বেশি হয়ে যাচ্ছে, সেটা রডের বদলে তুমি যেরকম বাংলাদেশে করে আর কি, দেখো তোমরা রোডে বা এসে বাঁশ ব্যবহার করলা। তুমি যদি বাঁশ ব্যবহার করে উপরের ধরো যে চতুর্থ পঞ্চম ফ্লোর করো এবং তারপরে যদি আবার লোহার ব্যবহার করো, তাহলে কি হবে? পুরো 10তলা বিল্ডিং সম্ভব বা টিকবে নাকি সেটা ভালোভাবে হবে বা সুন্দরভাবে হবে? তো এইরকম আমরা যখন পুরো বিক্রিয়াটা সমতা করব, সেটা করার জন্য আমাদের প্রত্যেকটা ধাপে সমতা করে 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 যেতে হবে। তাহলে না সুন্দরভাবে আমরা খেয়াল করব এইগুলো যে সমতা করব এবং প্রত্যেকটা ধাপে, তখন না ফাইনালি সবগুলো যোগ করলে আমাদের পুরো বিক্রিয়াটা অটোমেটিক্যালি সমতা হয়ে যাবে। তাহলে যে কোনো বিষয় যে আমরা মানে কোনো কিছুকে যদি সুন্দরভাবে করতে চাই, তাহলে তার প্রত্যেকটা ধাপকেই আমাকে সুন্দরভাবে করে আসতে হবে, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পয়েন্টে আমাকে সুন্দরভাবে সেটা ব্যাখ্যা করতে হবে বা সমতা করে আসতে হবে। তাহলে এখন তুমি বলতে পারো যে স্যার এখানে 4 অণু পানি হলে বুঝলাম, কিন্তু 4 দুগুণ যে 8টা হাইড্রোজেন, এখানে 8টা হাইড্রোজেন আয়ন দিলাম, এই হাইড্রোজেন আয়নটা কোত্থেকে আসলো? বা এখানে তো হাইড্রোজেন আয়ন ছিল না, আমরা কেনই বা হাইড্রোজেন আয়ন আনবো বা কে সাপ্লাই দিবে এটা? তাহলে হাইড্রোজেন আয়ন প্রথমত আনবো যে এখানে সমতা করার জন্য, যে যেহেতু 4 দুগুণ 8টা হাইড্রোজেন চলে আসছে ডান পাশে 4 অণু পানি লিখতে গিয়ে, এই জন্য এটা সমতা করার জন্য আমরা কি করলাম? 8টা হাইড্রোজেন দিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এটা কোত্থেকে আসবে? দেখো অম্লীয় মাধ্যম হিসেবে আমরা কি ব্যবহার করছি? H2SO4। এই মাধ্যম হিসেবে H2SO4 এর কাজই হচ্ছে আমাদের এই বিক্রিয়াটা সমতা করার জন্য বা সম্পূর্ণ করতে সহায়তা করা। এবং আমাদের যত হাইড্রোজেন বা সালফেট আয়ন দরকার, এইখানে আমরা হাইড্রোজেন আয়ন নিলাম এবং লাস্টে গিয়ে দেখবো যে আমরা সালফেট আয়ন যোগ করব, দর্শক আয়ন। যেহেতু দর্শক আয়ন এখানে দুইটা বের হয়েছে, একটা হচ্ছে পটাশিয়াম, একটা হচ্ছে সালফেট। তাহলে এইখানে এই সালফেট আয়ন লাস্টে যখন আমরা যোগ করব দর্শক আয়ন হিসেবে বিক্রিয়াটা সম্পূর্ণ করার জন্য, তখন যত খুশি আমরা ইচ্ছা আমরা সালফেট আয়নটা নিতে পারবো। এবং হাইড্রোজেন এবং সালফেট আয়নগুলোকে কে সাপ্লাই দিবে বা কে সরবরাহ করবে? সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। সুতরাং আমাদের এই হাইড্রোজেন আয়ন কোত্থেকে আসলো এটা আসলে কোনো ফ্যাক্টর না, যে আমাদের এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই। আচ্ছা, এখন দেখো যে এটা চলে গেল, তাহলে বিজারণ অর্ধ সমীকরণ আমরা খুব সুন্দরভাবে, আমি যা যা বললাম এই কথাগুলো মনে রাখবা। এরপরে আসো জারণ অর্ধ সমীকরণ। আচ্ছা, তাহলে এখানে এটা যদি বাদ দেই দর্শক আয়ন, তাহলে এখানে কি হচ্ছে? Fe2+। Fe2+ থেকে কি হবে? Fe3+। আচ্ছা, Fe2+ থেকে 3+-এ যেতে গেলে দেখো 2 আর 3 জারণ সংখ্যার পার্থক্য দেখো। তাহলে ধনাত্মক সংখ্যা কয়টা বাড়লো? একটা। তাহলে কয়টা ইলেকট্রন বর্জন করবে? একটা ইলেকট্রন বর্জন করবে। কিন্তু এইখানে একটা প্রবলেম হয়, আমি একটু বলে দিচ্ছি, এটা একটা টেকনিক। সবসময় যে একদম সূত্র মতো সবকিছু একদম বইয়ের মতো করে করে গেলে যে হয় সেটা না, বা সবসময় গদবাঁধা বা সূত্রগুলো নিয়মগুলো মানলেও আসলে সহজ হয় না বিষয়গুলো। মাঝে মাঝে কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হয়। সেটা হচ্ছে এইভাবে দিয়েও করা যায়। যেমন এটা যদি এখন সমতা করতে যায়, দেখো 5টা গ্রহণ একটা বর্জন, সুতরাং যেমন যেহেতু বর্জন, এটাকে 5 দিয়ে গুণ করলেই সমতা হয়ে যাবে 2টা। কিন্তু আমরা একটু টেকনিক অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে যেহেতু দেখো ফেরিক সালফেট লিখতে গেলে দেখো 2টা আয়রন লাগে। হ্যাঁ, ফেরিক সালফেট মানে Fe3+, মানে সংকেতের কারণে এখানে কয়টা আছে? 2টা আছে। সুতরাং এখানে যদি 2 লিখি, তাহলে 2টা Fe3+ কি একটা Fe2+ থেকে সম্ভব? সম্ভব না। তাহলে 2টা Fe2+ থেকে 2টা Fe3+ সম্ভব। আর তাহলে একটা যদি একটা ইলেকট্রন বর্জন করে, তাহলে 2টা Fe2+, 2টা ইলেকট্রন বর্জন করে 2টা Fe3+ হবে। সো এটা একটা যুক্তি যে এখানে সংকেতের কারণে 2 আছে, এই জন্য আমরা 2 দিলাম। আরেকটা টেকনিক বা কেন আমরা করতেছি এটা কিছুটা কৌশলী হচ্ছে, কারণ হচ্ছে এখানে যদি 1 দিয়েও করা যায়, 1 দিয়েও অনেক বইয়ে সমতা করা আছে বা অনেকে শিখায়,
তো সেটা করতে গেলে লাস্টে গিয়ে যখন আমরা দর্শক আয়ন যোগ করে মিলাই তখন একটু জটিলতা বেড়ে যায় যদি 1 দিয়ে করি, আর 2 দিয়ে যদি করি তাইলে জটিলতা বাড়ে না, মানে একটু সহজে হয়। তো এই জন্যে তুমি যত জায়গায় মানে এরকম এই জারণ বিজারণ সমতাকরণে যত জায়গায় ফেরাস সালফেট থাকবে বিজারক পদার্থ হিসেবে, তত জায়গায় আমরা Fe2+ থেকে Fe3+ করবো। তাইলে আমাদের এই ফেরাস সালফেটের যত সমতাগুলো, ফেরাস সালফেট যে এখানে বিক্রিয়ক হিসেবে আছে সেটা সহজ হয়ে যাবে। আবারও বলছি, আমরা কিন্তু এই 2 গুণ না করেও করতে পারতাম, বাট সেই ক্ষেত্রে লাস্টে গিয়ে একটু জটিলতা বাড়তো। তো আমাদের দরকার নেই, আমরা জটিলতা পরিহার করি। এখন দেখো আমাদের যদি তুমি পয়েন্টে যাও যে আমাদের এর পরের পয়েন্টটা কি ছিল, যে জারণ অর্ধবিক্রিয়া ও বিজারণ অর্ধবিক্রিয়ার ইলেকট্রন গ্রহণ বর্জন সমান করার জন্য এ কয়টা? 5টা গ্রহণ করছে, এ 2টা বর্জন করছে। তাহলে বাকি 3টা সে কোত্থেকে পেল? আকাশ থেকে আসলো যে 2টা দিছে, 5টা গ্রহণ করছে, কোত্থেকে পেল? এটা কি সম্ভব? না, সম্ভব না। তাহলে আমরা জানি খুব সুন্দরভাবে জানি 9-10 থেকে যে ইলেকট্রন গ্রহণ বর্জন সমান করে লিখতে হয়। তাহলে 2 আর 5 আমি বলছিলাম আগে যে প্রয়োজনীয় সংখ্যা বের করা, সো এটা খুবই সোজা। 2 আর 5কে সমতা করার জন্য আমরা এটাকে যদি বলি যে এটা 1 নম্বর সমীকরণ, এটাকে যদি বলি এটা 2 নম্বর সমীকরণ, তাহলে আমরা যদি এখানে লিখি যে 1কে 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করার পরে যোগ করে করব, এবং 2কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে দেখো এটাকে 5 দিয়ে গুণ করলে 10টা ইলেকট্রন হচ্ছে, এটাকে 2 দিয়ে গুণ করলে 10টা ইলেকট্রন হচ্ছে। আমাদের টার্গেট মনে রাখবা, আমাদের টার্গেট হচ্ছে ইলেকট্রন গ্রহণ বর্জন সমান করা, আর বাকি আয়নগুলো অটোমেটিক্যালি সমতা হয়ে যাবে, তোমার ওইটা নিয়ে টেনশন নাই। আমরা যখন এখানে সমতা করার জন্য যোগ করব, আবার বলছি আমাদের টার্গেট হচ্ছে শুধুমাত্র ইলেকট্রন গ্রহণ বর্জন সমান করা। তাহলে দেখো এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে দেখো 2MnO4-, আমরা 9-10-এ মনে আছে যে অপনয়ন পদ্ধতি করছে, অ্যাজ লাইক সেই রকম যে আমরা গুণ করে তারপরে আমরা যোগ করব অপনয়ন পদ্ধতিতে সমাধানের মতো। এখানে 2Mn2+ প্লাস 8H2O, এটাকে যদি 5 দিয়ে গুণ করি তাহলে 10Fe2+, উৎপাদে গিয়ে হচ্ছে 10Fe3+ আর 10 ইলেকট্রন। তাহলে এটা আমরা এখন যোগ করব। এখানে দেখো যে এই যে দেখো 10টা ইলেকট্রন এইখানে আর 10টা ইলেকট্রন এইখানে, এটা কি সমান সমান জিনিস উভয় পক্ষ থেকে বাদ যায়। সবসময় মনে রাখবা, এটা সামনেও কাজে লাগবে যে সমান জিনিস উভয় পক্ষ থেকে কিভাবে বাদ যাবে। এখন যদি যোগ করি তাহলে আমরা এখানে দেব 2MnO4, এইখানে মাইনাস, তার সাথে হচ্ছে 16H+ প্লাস 10 Fe2+, 2Mn2+ প্লাস 10 Fe3+ প্লাস 8 পানি। এখন এই যে আমরা সমতা করে মানে যোগ করলাম আর কি, ইলেকট্রন গ্রহণ বর্জন সমান করে। একটা বিষয় মনে রাখবা, মনোযোগ দিয়ে শোনো, আমি বলছি যে এই যে লাইনটা, এইখানে যে আয়নগুলো আছে, আমরা সমতা করার জন্য এই আয়নগুলোর যে সংখ্যা দরকার সেই সংখ্যাগুলো কিন্তু আমরা পেয়ে গেছি। আবার বলছি, আমরা সমতা করার জন্য এই আয়নগুলোর যে সংখ্যা দরকার সেই প্রয়োজনীয় সংখ্যা কিন্তু আমরা পেয়ে গেছি। এইখানে যে এটা 2টা, এটা 16টা, এটা এরকম 10টা, এই যে সংখ্যা, এই সংখ্যা কখনোই চেঞ্জ হবে না। এই জন্যই আমি লাস্টের পয়েন্ট দেখো, স্ক্রিনশটটা দেখো, যে লাস্টের পয়েন্টে লিখছি দর্শক আয়ন যোগ করার সময় অন্যান্য আয়নের সংখ্যার যেন পরিবর্তন না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। সো আবার বলছি যে এই যে সংখ্যাগুলো পাইলাম প্রত্যেকটা আয়নের আগে বা পানির অণু সংখ্যার আগে, এই সংখ্যার কোনো চেঞ্জ হবে না। এই সংখ্যাগুলোকে চেঞ্জ না করে আমার দর্শক আয়ন যোগ করতে হবে। তাহলে এটা হচ্ছে একটা চ্যালেঞ্জ। এই লাস্টের লাইনটাই হচ্ছে সমস্যা। সবাই, আমি বলেই দিচ্ছি যে তোমরা সবাই লাস্টে গিয়ে ভুল করো এবং লাস্টে গিয়ে গুলাই ফেলো, এটা করতে পারো না, পরে গিয়ে দেখা যাচ্ছে যে ভুল হয়ে যায়। তো ভুল হওয়ার কোনো সুযোগ নেই, কারণ সমতাকরণ এরকম একটা বিষয়, সেটা হচ্ছে যে এটা অঙ্কের যে প্রমাণের মতো, লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রমাণ করো, প্রমাণে ভুল হলে তুমি নিজেই বুঝতে পারবা যে মিলতেছে না। বাট নর্মাল সমাধানগুলো অ্যান্সারটা অনেক সময় তোমার জানা না থাকলে তুমি বুঝতে পারতেছো না, আরেকজনের কাছে শোনা লাগে যে দেখতে অ্যান্সারটা মিলছে কিনা। বাট প্রমাণের ক্ষেত্রে বা লেফট রাইট সাইড প্রমাণের ক্ষেত্রে তোমার সুবিধা হয়। সো সমতাকরণ এই জন্য ইজি যে লাস্টে গিয়ে তুমি নিজেই হিসাব করতে পারবা যে তোমার আসলে হলো কিনা সমতাটা, কারণ বাম পাশে ডান পাশে অনুসংখ্যা বা আয়নের সঙ্গে হিসাব করলেই হবে। তাহলে এইখান থেকে আমরা দেখছিলাম যে দর্শক আয়ন 2টা পাইছিলাম আমরা, এটা লিখতে হবে না, মনে মনে তুমি রাখবা বা তোমার জানা আছে যে 2টা দর্শক আয়ন পাইছি, সেটা হচ্ছে পটাশিয়াম আয়ন এবং সালফেট আয়ন। সো এটা আমরা যোগ করব। এখন দেখো যে এই যে MnO4-, এটা কোত্থেকে আসছে? KMnO4 থেকে আসছে। মূল বিক্রিয়ায় আমরা চলে যাই, এটা কোত্থেকে? KMnO, তাহলে এর সাথে কে যোগ হবে, খুব সিম্পল। তাহলে এখানে দেখো KMnO4 আমরা লিখলাম, কিন্তু MnO4 কয়টা আছে? 2টা।
MnO4 কয়টা আছে? দুইটা আছে, সুতরাং আগে 2 দিতে হবে। এই MnO4 এর সংখ্যার চেঞ্জ করা যাবে না। এখন কে দুইটা হলো দর্শক আয়ন কোনো ফ্যাক্টর না, অটো মিলে যাবে। আচ্ছা, এখন দেখো এইচ প্লাসটা কোত্থেকে আসছে? এইচ প্লাসটা অম্লীয় মাধ্যম হিসেবে কি ছিল? H2SO4। H2SO4 মানেই হচ্ছে এইচ প্লাস, বা যে কোনো অম্ল মানেই হচ্ছে এইচ প্লাস। তাহলে এইখানে এর সাথে আমরা কি কে যোগ করতে পারবো? প্লাস প্লাস হবে? হবে না। তাহলে এর সাথে কে আসবে? ঋণাত্মকটা আসবে। তাহলে কি এইচ প্লাস মানে হচ্ছে এখানে মাধ্যম হিসেবে H2SO4 নিয়েছি, তাহলে H2SO4। এখন আমি বলছি কি এটা চেঞ্জ করা যাবে না, 16টা আছে এখানে, যদি 16 দেই তাহলে কি হবে? 16 দুগুণ 32, তাহলে কত দিব? 8। দেখো 8 দুগুণ 16, এইটা আমি বারবার বলছি যে এই সংখ্যাটা চেঞ্জ হবে না। এরপরে দেখো Fe2+, Fe2+ কোত্থেকে আসছে? FeSO4। তাহলে প্লাসের সাথে মাইনাস আর মাইনাসের সাথে প্লাস যোগ করবে, এটা তো খুব স্বাভাবিক। তাহলে Fe এর সাথে যোগ করলে কি হবে? FeSO4, ফেরাস সালফেট। তাহলে এখানে আয়রন কয়টা আছে? 10টা আছে, তাহলে এখানে আমরা 10টা দিলাম। আচ্ছা, এখন একটা যে বিষয় মনে রাখবে, এটা একটা সূত্রের মতো, যে উৎপাদে গিয়ে দর্শক আয়ন সবসময় নিজেদের মাঝে যুক্ত হয়ে একটা যৌগ গঠন করে। কি বললাম? যে দর্শক আয়ন সবসময় নিজেদের মাঝে যুক্ত হয়ে একটা যৌগ গঠন করে, এটা সবসময় দিতে হবে, তা নাহলে কিন্তু মিলবে না, ভুল হবে। বারবার বলতেছি যে এই পটাশিয়াম এবং সালফেট মিলে যদিও এখানে আছে, সুতরাং তোমার ভুল হওয়ার সুযোগ কম, যেহেতু তুমি মূল যৌগ, মূল উৎপাদ কি হচ্ছে সেটা জানো, সো এটাকে বাদ দিয়ে সমতা হওয়ার সুযোগ নাই। তাহলে এর কারণ কি? কারণ এটাই মনে রাখবে যে দর্শক আয়ন যেহেতু আমরা প্রথমে বাদ দিছি, সুতরাং লাস্টে গিয়ে বিক্রিয়া কমপ্লিট করার জন্য দর্শক আয়ন নিজেদের মাঝে যুক্ত হয়ে একটা যৌগ গঠন করবে। আচ্ছা, এরপরে দেখো Mn এর সাথে তাহলে কি যুক্ত হবে? MnSO4, এটা আমরা মূল বিক্রিয়া থেকে আমরা দেখছি, বাট Mn কয়টা আছে? 2টা আছে, তাহলে কি হয়ে গেল? 2 দিলাম আমরা। এখন দেখো এটার ক্ষেত্রে যে Fe3+ মানে কি? ফেরিক আয়ন। তাহলে ফেরিক সালফেট যদি লিখতে যাই, Fe2SO4 3, এটা তো সংকেত আমরা জানি যে এখানে লিখেছি। তো এখানে 10টা আছে, সুতরাং এখানে 10টা দিলে কি হবে? 20টা হয়ে যাবে। তাহলে কত দিব? 5, তার সাথে 8 অণু পানি। তাহলে এই হয়ে গেল আমাদের সমতা। এখন দেখো আমরা অটো মিলে যাবে, অটো মিলে যাবে। কিভাবে মিলে যাবে আমরা নিজেরা হিসাব করি, বা তুমি নিজেই বুঝতে পারবে যে সমতা হয়েছে কিনা, তুমি নিজেই মিলে দেখো। পটাশিয়াম 2টা, যে পটাশিয়াম 2টা। আচ্ছা, ম্যাঙ্গানিজ কয়টা? 2টা। দেখো এই 2টা, এই যে ম্যাঙ্গানিজ 2টা, এই যে দেখো ম্যাঙ্গানিজ 2টা। তারপরে অক্সিজেন হচ্ছে তোমার 4 দুগুণ 8, এই যে 2 আর 4, 4 দুগুণ 8। অক্সিজেন এই যে দেখো 8টা, অক্সিজেন 8টা। হাইড্রোজেন 16টা, হাইড্রোজেন 16টা, তাহলে দেখো এই যে 8 দুগুণ 16। আর সালফেট হচ্ছে এখানে 8টা, আর এইখানে কয়টা? 10টা, 18টা সালফেট। তাহলে এইখানে দেখো 3 5 15, 15, আর এইখানে 2টা, 16 17 18। আর আয়রন 10টা, দেখো আয়রন 5 দুগুণ 10টা। সুতরাং মিলে গেল। তাহলে তুমি নিজেই খুব সুন্দরভাবে বুঝতে পারবে যে আসলে সমতা হলো কিনা, বা আমি যা করতে চাইলাম সেটা করতে পারলাম কিনা। দেখো, আমি পুরো ক্লাস জুড়ে আমার মূল উদ্দেশ্য ছিল তোমাদের সমতাকরণ শেখানো। আশা করি প্রত্যেকটা স্টেপ বুঝতে পারছো। যদি বুঝতে না পারো রিপিট করবে, কারণ এখন অলরেডি ক্লাস 35 মিনিট হয়ে গেছে, আমি আর বাড়াবো না, এটা রিপিট করছি না। তোমরা দরকার হলে ভিডিওটা আবার আগে থেকে দেখবা, যে এই অংশটা থেকে আমি একটা মানে সংখ্যাটা আসলে ফ্যাক্টর না, যে আমি এখানে একটা ক্লাসে 3টা শেখাই দিলাম, এত খাতা ভরে তোমাদেরকে লেকচার দিয়ে দিলাম, এটা বিষয় না। তুমি একটা চ্যাপ্টার থেকে, আমি তোমাদের বলছি যে আমাদের বইয়ে দেখবা যে 600-700 পেজ আছে, 600-700 পেজ এত তো আমার জানা সম্ভব না, আমারও মুখস্থ নেই। আমাকে হুট করে ধরলে আমি হয়তো বলতে পারবো না যে কোন পেজে কি আছে, বা একটা টপিক হয়তো মনে নাও থাকতে পারে, সো এটা সম্ভব না। তো এখান থেকে দরকারি বিষয়গুলো, বা যেগুলো খুব আসে, বা যেগুলো ওইগুলো তো আমরা বলে দিব তোমাদের, সো আমাদেরকে ফলো করবা, পার্সোনালি যোগাযোগ রাখবা সবসময়। তো সেইখানে এই বিষয়গুলো যে যতটুকু আমরা শিখবো ততটুকু আমরা 100% শেখার চেষ্টা করব। বাট আমার খাতা ভরে শেখার দরকার নেই, বাট যা শিখবো অবশ্যই অবশ্যই সেটা যেন অ্যাকুরেট হয়। তো আমি পুরো ক্লাস জুড়ে একটাই আমি সমতা শিখাইলাম, এবং প্রত্যেকটা ধাপে ধাপে আমি লিখে দিছি তোমাদের, যে প্রত্যেকটা ধাপে, যে তোমরা আগেই দেখছো যে এখানে এটার স্ক্রিনশট অলরেডি নিয়ে নিছো, যে আমাদের কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে। সো এটা খেয়াল রেখে আমি এটা সমতা করার চেষ্টা করলাম। আশা করি এই একটা যদি ভালোভাবে শিখতে পারো, তাহলে পরের ক্লাসে আমি আবার 2-3টা দেখানোর চেষ্টা করবো, কারণ শুরু থেকেই সেটা চেষ্টা করবো। সুতরাং আমাদের জন্য সেটা খুবই ইজি হবে। এইটা যত সুন্দরভাবে দেখাইলাম বা পরের ক্লাসগুলোতে কিন্তু আমি এত আস্তে আস্তে দেখানোর সুযোগ নাই, তাহলে ক্লাস অনেক হয়ে যাবে। এত ক্লাস হলে আসলে দেখবা যে আমাদের সিলেবাসই শেষ হচ্ছে না। তোমাদের নিজেদেরকে একটু চেষ্টা করতে হবে বা প্র্যাকটিস করতে হবে। সুতরাং আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং না হলে রিপিট করবা। সমস্যা হলে তো অবশ্যই কমেন্ট করবা ইউটিউব চ্যানেলের নিচে, অথবা পার্সোনালি আমাকে জানাবা, আমি অবশ্যই সলভ করার চেষ্টা করবো। সুতরাং আজকে এই পর্যন্তই।